পার্ট টুর কোশ্চেনগুলো দেখে নাও দ্বাদশ শ্রেণীর জন্য। অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝো, এর মান কত? আচ্ছা, এটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা, দেহে মুক্ত অ্যামিনো অ্যাসিডের সামগ্রিক পরিমাণকে কিন্তু অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলে। এটা একটা সংখ্যা, এর মান হলো 32 থেকে 35 mg%। আচ্ছা, এর আরেকটা সংজ্ঞা হয়, শরীরে অ্যামিনো অ্যাসিড উৎপাদন ও ব্যবহারের পর দেহের রক্তে যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড সঞ্চিত হয় তাকে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলে। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া, এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক যে গ্লুকোজের মাত্রা থাকা উচিত রক্তে তার থেকে কিন্তু কম আছে, ঠিক আছে। হাইপারগ্লাইসেমিয়া হলে স্বাভাবিক যে গ্লুকোজের মাত্রা থাকা উচিত তার থেকে বেশি থাকে, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় রক্ত শর্করার মাত্রা 40 থেকে 50 mg/dl হতে পারে, সেটা কিন্তু মারাত্মক। আচ্ছা, আর হলো স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর যখন রক্ত শর্করার মাত্রা 100, মানে খালি পেটে যে রক্ত শর্করার মাত্রা মাপা হয় সেটা যখন 120 mg/dl এর বেশি হয় তখন হাইপারগ্লাইসেমিয়া বলে। গ্লাইকোসুরিয়া হলো রক্ত শর্করার মাত্রা যখন 180 mg/dl এর বেশি হয়ে যায় তখন মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয়, তাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। আচ্ছা, কিটোনিউরিয়া হলো কিটোন বডির যদি মূত্রে উপস্থিত হয় তাহলে কিটোনিউরিয়া। কিটোনেমিয়া, কিটোন বডি, অতিরিক্ত কিটোন বডি যখন রক্তে উপস্থিত হয়, ঠিক আছে। কিটোসিস, দেহে কার্বোহাইড্রেটের অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জারণের ফলে দেহে কিটোন বডি সঞ্চিত হয় এবং দেহে যে অবস্থা সৃষ্টি করে তাকে কিটোসিস বলে, ঠিক আছে। আচ্ছা, পলিফাজিয়া পলিডিপসিয়া কোন রোগের লক্ষণ? ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ। পলিফাজিয়াতে কী হয়? অতিরিক্ত আহারের ইচ্ছা বৃদ্ধি ঘটে, ঠিক আছে। পলিডিপসিয়াতে কী হয়? অতিরিক্ত তৃষ্ণা পায়, ঠিক আছে। পলিইউরিয়া হলো ঘন ঘন মূত্রত্যাগ করা, সেটা ডায়াবেটিস ইনসিপিটাসের লক্ষণ মেনলি। এডিএইচ হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোনের অভাবে হয়। আর ডায়াবেটিস মেলিটাসেরও কিন্তু একটা লক্ষণ পলিইউরিয়া, ঠিক আছে। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস কোন হরমোনের হবে? ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অভাবে আর ডায়াবেটিস ইনসিপিটাস এটা হলো এডিএইচ হরমোনের অভাবে। কোন হরমোনের অভাব কাকে বলে দিয়ে আমরা একটা পার্থক্য করতে পারি, কোন হরমোনের অভাবে হয় এটা একটা পার্থক্য করতে পারি। কোনটার ক্ষেত্রে মূত্রের পরিমাণ কত হয়? ডায়াবেটিস ইনসিপিটাসের মূত্রের পরিমাণ কিন্তু অনেকটা বেশি হয়। তো এগুলো দিয়ে কিন্তু পার্থক্য হয়ে যাবে, আরেকটু বইতে দেখে নেবে। আচ্ছা, নিকটালোপিয়া কি? নিকটালোপিয়া, রাতকানাকেই কিন্তু নিকটালোপিয়া বলা হয়। তাহলে খাদ্যে ভিটামিন এর অভাব যদি দীর্ঘদিন হয় তাহলে চোখের দৃশ্যগত আবর্তন সঠিকভাবে হয় না, ফলে রাতে দেখতে অসুবিধে হয়, তাকেই আমরা কি বলছি? নিকটালোপিয়া বলছি। কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে। আচ্ছা, ব্লান্ট ডায়েট বা স্নিগ্ধ অনুত্তেজক পথ্য, তাহলে তেল, ঝাল, মশলা, তন্তু বর্জিত যে খাদ্য গ্রহণ করলে পাচকরস ক্ষরণের জন্য যান্ত্রিক ও রাসায়নিক উদ্দীপনা হ্রাস করে এবং পাচকরস ক্ষরণ, বিশেষ করে HCl ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে কিন্তু আমরা এবং পৌষ্টিকতন্ত্রের পেরিস্টলসিসকে নিয়ন্ত্রণ করে, তাকে কিন্তু আমরা ব্লান্ট ডায়েট বলতে পারি। ঠিকঠাক ওয়ার্ড টু ওয়ার্ড সংজ্ঞা কিন্তু বই থেকে দেখবে। আচ্ছা, ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, ডিকার্বক্সিলেশন, ট্রান্সমিথাইলেশন, এগুলো সবকটা হলো প্রোটিনের অপচিতিমূলক বিপাক। এটা কিন্তু ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ডিঅ্যামিনেশন কাকে বলছে? ডিঅ্যামাইনেজ উৎসেচকের প্রভাবে যকৃতে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণের পদ্ধতিকেই বলা হয় ডিঅ্যামিনেশন। ফলে অ্যামিনো অ্যাসিডটি কিসে পরিণত হয়? কিটো অ্যাসিডে পরিণত হয় আর অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সঅ্যামিনেশন, একটি অ্যামোনিয়া অ্যাসিডের সঙ্গে একটা কিটো অ্যাসিডের যখন বিক্রিয়া হচ্ছে তখন অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলকটি কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয়। আচ্ছা, তার আগে ট্রান্সঅ্যামাইনেজ উৎসেচকের প্রভাবে যকৃতে একটি কিটো অ্যাসিড থেকে এটি অ্যামিনো অ্যাসিড থেকে অন্য একটি কিটো অ্যাসিডের অ্যামিনোমূলক স্থানান্তরণকেই আমরা বলতে পারি ট্রান্সঅ্যামিনেশন, ঠিক আছে। আচ্ছা, ডিকার্বক্সিলেশন, সেটা হলো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে CO2 বেরিয়ে যায়, ঠিক আছে।
আচ্ছা, ট্রান্সমিথাইলেশন, যে মিথাইল গ্রুপটা স্থানান্তর হয়, এটা বই থেকে পড়বে। বিক্রিয়া কোথায় ঘটে, কোন বিক্রিয়া কোথায় ঘটে, যেমন গ্লাইকোলিসিস ঘটে, সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র ঘটে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে। গ্লাইকোজেনেসিস হয় যকৃতে ও পেশিতে, ঠিক আছে। গ্লাইকোজিনোলাইসিস হয় যকৃতের মধ্যে, সামান্য বৃক্কেতেও হতে দেখা যায়। আচ্ছা, এডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, এগুলো সব যকৃতে হয়। অনিথিন চক্র যকৃতে হয়। আচ্ছা, আর ফ্যাটের বিটা জারণ, এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা একটু দেখব। অনিথিন চক্র কোথায় ঘটে, যকৃতে। ইউরিয়া সংশ্লেষণের পূর্বে যেটা হয় সেটা হলো ডিঅ্যামিনেশন হয়, যার ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস কী? তো গ্লুকোনিওজেনেসিস হলো যে ক্ষেত্রে অশর্করা থেকে শর্করা উৎপাদন হয়। অশর্করা যেমন পাইরুভিক অ্যাসিড, তারপরে অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, গ্লিসারল, এগুলো থেকে শর্করা, প্রধানত গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কিন্তু আমরা বলছি গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। আচ্ছা, এই প্রক্রিয়াটিও কিন্তু যকৃতে এবং বৃক্কে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। ক্রেবস চক্র কোথায় ঘটে বলার কাছে, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? আরেকটা প্রশ্ন আসে, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে কি থাকে, 3টে কার্বক্সিল মূলক, COOH মূলক থাকার জন্য কিন্তু ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয়। ক্রেবস চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়? ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিডে 3টে প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড, সেই জন্য ক্রেবস চক্রকে কিন্তু সাইট্রিক অ্যাসিড চক্র বলে। আচ্ছা, মানবদেহে ইউরিয়ার পরিমাণ কত? আচ্ছা, পুরুষের ক্ষেত্রে 15 থেকে 40 mg/dl, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 30 mg/dl। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমাদের বৃহৎ পরিপাক গ্রন্থি কোনটা? যকৃৎ। কাকে জৈব রসায়নাগার বলা হয়? যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয়। এখানে একটা কোষ, যকৃতের কিন্তু মাস্ট কোষ থেকে হেপারিন তৈরি হয়, আর কুফবার কোষ কিন্তু ভেঙে বিলিভার্ডিন নামক বিলিভার্ডিন উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, এতগুলো প্রশ্ন আলোচনা করা সম্ভব হবে না, আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়বে যখন একটু দেখে নেবে, ঠিক আছে। বিলি বা বিলাই কোথায় অবস্থিত, সেটা আমরা জানি, ক্ষুদ্রান্তে। 1 অণু গ্লুকোজের সবাত শ্বসনে 38 অণু এটিপি উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিসে 8 অণু, আর ক্রেবস চক্রের মাধ্যমে 30 অণু। BMR কি? বেসাল মেটাবলিক, এটা মানে বেসাল মেটাবলিক রেট বা মৌলবিপাকীয় হার, বলতে কী বোঝো? প্রাপ্তবয়স্ক পুরুষ আর মহিলার BMR, পুরুষের কিন্তু মাথায় রাখবো এটা, যেটা হলো 40 কিলোক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল পার আওয়ার। অনেক বইতে আবার 37 to 40 দেওয়া আছে, আর মহিলার ক্ষেত্রে এমনিতে দেওয়া আছে 7টার বইতে 37 কিলোক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল পার আওয়ার, আর অনেক ক্ষেত্রে কিন্তু 34 থেকে 36 কিলোক্যালোরি পার মিটার স্কোয়ার দেহতল পার আওয়ার দেওয়া আছে। তোমরা মতান্তরে করে লিখতে পারো। আর কি শ্বসন অনুপাত কি, এটা পড়বে। এক্ল্যাম্পসিয়া কি কখন দেখা যায়? অবশ্যই এটা গর্ভাবস্থায় দেখা যায়। গর্ভাবস্থায় একটা উচ্চ রক্তচাপজনিত ব্যাধি এক্ল্যাম্পসিয়া। মর্নিং সিকনেস, গর্ভাবস্থা যে সকালবেলা বমি পায়, আমি ইলাবোরেট করছি না। গর্ভাবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি, কারণ ভ্রূণকে বহন করতে হচ্ছে, ভ্রূণের পুষ্টির জন্য মায়ের দেহের অতিরিক্ত চাহিদা বৃদ্ধি পায়। তারপরে আরও অনেক ফ্যাক্টর আছে। আচ্ছা, লোহার চাহিদা বৃদ্ধির কারণ পড়ব। কোলেস্ট্রাম কি পড়তে হবে? তার উপকারিতা, তাতে উপস্থিত অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। মাতৃদুগ্ধের বা এক্ষেত্রে বলতে পারি যে কোলেস্ট্রামের লৌহবদ্ধকারী প্রোটিনটির নাম কি? এটা কিন্তু ল্যাক্টোফেরিন, হ্যাঁ। আচ্ছা, এবার বলছে যে এটা কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিহত করে? এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া বা এশেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা, ডিমান্ড ফিডিং, শিশু যখন মাতৃদুগ্ধ পান করতে চায় তখন মাকে কিন্তু তাকে মাতৃদুগ্ধ পান করাতে হয়, এটাই ডিমান্ড ফিডিং। উইনিং কি? উইনিং আমরা জানি যে খাদ্য গ্রহণের যে পর্যায়ক্রমিক পদ্ধতি, প্রথমে তরল খাবার দিতে হয়, তারপরে অর্ধতরল, তারপর কঠিন মন্ডজাতীয় খাবার, এই যে ধীর পর্যায়ক্রমিক পদ্ধতি। একটা বাচ্চাকে মাতৃদুগ্ধ ছাড়িয়ে অন্য যে খাবারে খাওয়ানোর অভ্যস্ত করানোর প্রক্রিয়া, তাকে উইনিং বলে। আর যে খাবার উইনিংয়ে ব্যবহার করা হয় সেটাই কিন্তু তোলা খাবার, তাড়াতাড়ির মধ্যে সম্ভব নয়। আচ্ছা, মাতৃদুগ্ধের অনাক্রান্ত জনিত উপাদানগুলোর নাম কি? অনেক কিছু আছে, ইমিউনোগ্লোবিউলিন আছে, সব থেকে বেশি থাকে IgA, যেটা মাতৃদুগ্ধের অ্যান্টিবডি বলা হয়, IgM থাকে, হ্যাঁ। এছাড়াও কিন্তু
কি আছে, ল্যাক্টোফেরিন আছে, ল্যাক্টোব্যাসিলাস বাইফিডাস ফ্যাক্টর আছে, ম্যাক্রোফ্যাজ আছে, ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড আছে, তো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, আচ্ছা, লাইসোজাইম আছে। আচ্ছা, এখানে দিয়েছে বেরি, স্কারবি, পেলিগ্রা, রিকেট, কেরাটোম্যালেশিয়া, ম্যারাসমাস, কোয়াশিয়রকর কোন খাদ্য উপাদানের অভাবে হয়? এখানে গলগণ্ড তুমি অ্যাড করতে পারো। বেরি ভিটামিন B1 এর অভাবে হয়, ঠিক আছে। স্কারভি ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে হয়, আর ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে। পেলেগ্রায় নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিনের অভাবে হয়। ভিটামিন ডির অভাবে রিকেট হয়, অস্টিওম্যালেশিয়া হয়, অস্টিওপোরোসিস হয়। আচ্ছা, কেরাটোম্যালেশিয়া ভিটামিন এর অভাবে হয়। ম্যারাসমাস, কোয়াশিয়রকর উভয়ই কিন্তু প্রোটিন এবং শক্তির অভাবে হয়, ঠিক আছে, প্রোটিন এবং শক্তির অভাবে হয়। আর কোয়াশিয়রকর প্রোটিনজাত শক্তির অভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, গলগণ্ড যদি বলতো সেটা আয়োডিনের অভাবে হয়। ক্রেটিনিজম, মিক্সিডেমা, ক্রেটিন জন্ম, সিলবার্ট, এগুলো সব আয়োডিনের অভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, আর গলগণ্ড গেল। আচ্ছা, চিলোসিস, গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ভিটামিন B2 বা রাইবোফ্লাভিনের অভাবে হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে, এগুলো পরীক্ষায় আসে। আবার রক্তাল্পতা কিন্তু মেইনলি যেটা হয় লৌহের অভাবে হয়। আবার ভিটামিনের ক্ষেত্রে জানো ভিটামিন B12, ভিটামিন B6, হ্যাঁ, এই ভিটামিনগুলো হবে। আবার ভিটামিন সি কী করে, ফেরিককে ফেরাসে পরিণত করে, তার ফলে সেটা শোষিত হয়। সেই জন্য কিন্তু ভিটামিন সিও পরোক্ষভাবে লোহার শোষণে কিন্তু সাহায্য করছে। আচ্ছা, ভেগান কাদ আছে, ল্যাক্টো ভেজিটেরিয়ান, ওভো ভেজিটেরিয়ান, ওভো ল্যাক্টো, পেস্কো, ভেগান। আচ্ছা, ল্যাক্টো ভেজিটেরিয়ান হলো এরা কী খাচ্ছে, দুধ খাচ্ছে, শাকাহারিগুলো উদ্ভিজ্জ খাদ্যের সঙ্গে তারা কেবলমাত্র প্রাণীজ খাদ্যের মধ্যে দুধ খাচ্ছে। ওভো ভেজিটেরিয়ান ডিম খাচ্ছে। ওভো ল্যাক্টো ভেজিটেরিয়ান তাহলে কী খাচ্ছে, ডিমও খাচ্ছে, তারা দুধও খাচ্ছে, ঠিক আছে, এবং দুগ্ধজাত দ্রব্যও খাচ্ছে। পেস্কো মাছ খায়। আচ্ছা, ভেগান হলো বিশুদ্ধ নিরামিষাশী, তারা দুধ ও দুগ্ধজাত দ্রব্যও খায় না। একটা পলিমারিক খাদ্যের নাম বিভিন্ন হেলথ ড্রিঙ্কস যেমন হরলিক্স, কমপ্ল্যান, এগুলো। সোডিয়াম নিয়ন্ত্রিত খাদ্য উচ্চ রক্তচাপে দেওয়া হয়, রেনাল ফেলিওর ক্ষেত্রে দেওয়া হয়। প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য কিন্তু উচ্চ রক্তচাপে বলতে পারিস, কিংবা রেনাল ফেলিয়ারে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে ডায়াবেটিক কোমার ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে, লিভার সিরোসিসের ক্ষেত্রে দেওয়া হয়। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। আচ্ছা, তারপরে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হলে সেক্ষেত্রেও কিন্তু সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। আচ্ছা, ওআরএস, ওআরটির পুরো নাম কী? ওআরএসের পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরটি হলো ওরাল রিহাইড্রেশন থেরাপি, ঠিক আছে। উপাদান, যদি আমরা আগের ওআরএস যেটা পড়েছি সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড থাকতো, হলো যে পুরনো ওআরএস। হ্যাঁ, এক সেকেন্ড। অন্যান্য যদি ওআরএস হয় 4 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চিমটা খাবার সোডা, একটু লেবুর রস দিয়ে কিন্তু বানানো যেতে পারে। আচ্ছা, জন্ডিসের প্রকারভেদগুলো পড়বে, অবস্ট্রাকটিভ, হিমোলাইটিক, টক্সিক। রিডিউসিং ডায়েট, মেনটেন্যান্স ডায়েট পড়বে। আচ্ছা, রিডিউসিং ডায়েট কিন্তু ওয়েট কমানোর জন্য করা হয়, এটা কিন্তু নেগেটিভ এনার্জি ব্যালেন্সে রাখা হয়। আর মেনটেন্যান্স রিডিউসিং ডায়েট কিন্তু ওয়েট কমানোর জন্য দেওয়া হয়, ওয়েট মেনটেন করার জন্য দেওয়া হয়। 800 থেকে 1000 কিলো ক্যালোরি ডায়েট দেওয়া হচ্ছে। আর মেনটেনেন্স ডায়েটটা হলো ওয়েটটা মেনটেন করার জন্য, সেখানে কিন্তু 1500 কিলো ক্যালোরি পর্যন্ত প্রায় ডায়েট দেওয়া হয়। সম্পূর্ণ তরল পথে ক্যালোরির পরিমাণ হলো 1200 কিলো ক্যালোরি। কত? 1200 কিলো ক্যালোরি। সম্পূর্ণ তরল পথে ক্যালোরির পরিমাণ হলো 1200 কিলো ক্যালোরি। আচ্ছা, গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক সূচক করবে তাহলে খাদ্য গ্রহণের পর 2 ঘন্টা পরে রক্ত শর্করার মাত্রা যতটা বাড়ে তাকে ওই খাদ্যের গ্লাইসেমিক সূচক বলে। সুন্দর করে সংজ্ঞাটা পড়বে। ব্রোকাস ইন্ডেক্স হলো কোনো ব্যক্তির আদর্শ দৈহিক ওজন মাপার জন্য যে সূচক বা যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে ব্রোকাস ইন্ডেক্স বলা হয়। ব্রোকাস ইন্ডেক্স অনুযায়ী কি কোনো ব্যক্তির আদর্শ দৈহিক ওজন হবে হাইট ইন সেন্টিমিটার -100। তাহলে কি মাপা হয়? আদর্শ দৈহিক ওজন মাপা হয়, ঠিক আছে। আচ্ছা, জ্বরের প্রকারভেদ, স্বল্পমেয়াদী জ্বরের মধ্যে কী কী পড়ছে? টনসিলাইটিসের যে জ্বরটা সেটা স্বল্পমেয়াদী জ্বর। তারপর নিউমোনিয়ার যে জ্বরটা সেটা স্বল্পমেয়াদী জ্বর। তারপরে
ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, তারপরে ঠান্ডা লেগে জ্বর, এগুলো সব স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী কোনগুলো হবে? টাইফয়েড, যক্ষ্মা, ক্যান্সারের যে জ্বর, এগুলো দীর্ঘমেয়াদী জ্বর। আর বিরামযুক্ত জ্বর কোনটা? সেটা ম্যালেরিয়া। ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্ন, T3 T4 এর পুরো নাম কি? T3 টেট্রা ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 হলো টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। আয়োডিনের অভাবজনিত রোগের নাম। আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড হয়, শিশুদের ক্রেটিনিজম, প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা। আচ্ছা, জ্বর আর আইকিউ লেভেল কম হতে পারে। গর্ভাবস্থায় আয়োডিনের অভাব হলে কী হয়? গর্ভপাত হতে পারে, কিংবা মৃত শিশুর জন্ম হতে পারে, বা ক্রেটিন শিশুর জন্ম হতে পারে। এই যে আয়োডিনের অভাবজনিত যে রোগগুলো বললাম, তাদেরই কিন্তু একত্রে বলা হয় আইডিডি বা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ঠিক আছে? আচ্ছা, NIDDCP কত সালে চালু হয়েছে সেটা পড়বে। কত সালে চালু হয়েছে, কত সালে CSSM এর অন্তর্গত গেছে। কাজ পড়বে, প্রাত্যহিক আয়োডিনের চাহিদা পড়বে 150 মাইক্রোগ্রাম। কেন খাদ্য লবণে আয়োডিন যুক্ত করা হয়? কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, বর্ণগন্ধ কিছুর পরিবর্তন হয় না। ঠিক আছে? আর আমরা কিন্তু প্রত্যেক দিন খাদ্য লবণ গ্রহণ করি, 10 থেকে 15 গ্রাম মোটামুটি গ্রহণ করি। তাহলে এইগুলো কিন্তু তোমরা পড়বে। আর পরের পার্টে বাকি কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি।